বিদেশে সেটেল করে যেতে পারে, এটাও হতে পারে। ঠিক আছে, খুব সম্ভাবনা প্রবল। আর তৃণমূলের সমস্ত হিসাব তোলা আছে, প্রত্যেকটা ফাইল রেডি আছে, শুধু সময়ের অপেক্ষা। আমার যে কারণে আমি চাকরি ছেড়ে এখানে এসে জয়েন করেছি, আমার যে কারণে সরকারের সাথে ডাইরেক্ট লড়াই ছিল, আমার লড়াই ছিল কিন্তু এই রাজ্যে প্রতিটা মুহূর্তে। এটা কি আপনারা জানেন যে প্রত্যেকটা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার রয়েছেন তাদের লোকাল তৃণমূলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই ওনারা এই ধরনের মন্তব্য, মানে কিভাবে সরকার চালাতে গেলে কি কি করতে হয় সেটারও কোনো ধ্যান ধারণা কারোর মধ্যে নেই। তাহলে তারা এই রাজ্য ছেড়েও চলে যাবে। এটা হচ্ছে রাজ্য সম্পর্কে বেসিক একটা ন্যারেশন। সারা ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো সরকার এসেছিল কিনা যারা এমন একটা বিষয় বা এমন একটা দপ্তর বা এমন একটা কাজ দেখাতে হবে যেখানে দুর্নীতি হয়নি। স্যার, প্রথমে আপনাকে সিএম নিউজ মিডিয়ায় স্বাগত। জোর কদমে প্রচার চালাচ্ছেন, বলা হয় যে আবাসনে বেশিরভাগ এলিট ক্লাসের মানুষরা থাকে, তারা নাকি ভোট দেয় না, কিন্তু আপনি আবাসনগুলোয় প্রচার চালাচ্ছেন। কি বুঝছেন, তাদের মন কি বুঝছেন? দেখুন, আবাসনে যেটা সব থেকে বড় সমস্যা দুটো আছে। একটা হচ্ছে যে যেহেতু এখানে একটু বয়স্ক মানুষের সংখ্যাটা বেশি, তো সেক্ষেত্রে যদি দূরে বুথ হয়, আর অনেক সময় যে তাদের বাইরে আগে যে দুটো ইলেকশনে দেখেছেন বিভিন্ন সময় যে থ্রেট পারসেপশন ছিল বা ভয় দেখানো হয়েছিল, বা দেখা যাচ্ছে ইলেকশনের দিন সকালবেলা এমন একটা ঘটনা ঘটিয়ে দেওয়া হলো, তারপর মানুষ বেরোতে কিন্তু ভয় পান। তো এই ভয়টা কাটানোর জন্য এবং আজকে শহরের মানুষ যারা আবাসনে থাকেন তারা এটা দৃঢ় প্রতিজ্ঞ যে এই সরকারকে এখান থেকে সরাতে হবে। তো সেই ব্যাপারটাকেই আমরা, যাতে তারা ভোটমুখী হন, তো সেই জন্য আরো বেশি তাদের কে বলতে পারেন যে উদ্বুদ্ধ করার জন্য বা তাদেরকে রিকোয়েস্ট করার জন্য আমরা এই উদ্যোগগুলো নিচ্ছি। কারণ প্রত্যেকটি ভোট এবার খুব ইম্পর্টেন্ট। এই সরকারকে সরাতে গেলে প্রত্যেকটি ভোটের মূল্য অপরিসীম, এবং একটি ভোটও যেন এবার নষ্ট না হয় সেই ব্যাপারটা আমরা ইনশিওর করব। আবাসনের লোকদের কাছে একটা কথা খুব স্পষ্ট, মানে তারা এই প্রশ্নটা বারবার তুলছে যে বিজেপি যদি ক্ষমতায় আসে, তৃণমূলের যে গুন্ডারাজ তারা বা গুন্ডারা রয়েছে তারা আবার বিজেপিতে এসে জয়েন করবে না। এই সিওরিটি কি আপনারা দিতে পারেন? দেখুন, আমার যে কারণে আমি চাকরি ছেড়ে এখানে এসে জয়েন করেছি, আমার যে কারণে সরকারের সাথে ডাইরেক্ট লড়াই ছিল, আমার লড়াই ছিল কিন্তু এই মমতা ব্যানার্জি এবং তার গুন্ডারাজের বিপক্ষে। আর আমি যে ধরনের লোক বা যে ধরনের বলতে পারেন সংকল্প নিয়ে রাজনীতিতে এসেছি, আমি খুব সোজা কথা বলতে পছন্দ করি। কোনোদিন জীবনে কারাপশনের সাথে জড়াইনি এবং আগামী দিনেও জড়াবো না। কোনোদিন আজ পর্যন্ত যখন গায়ে কালিমা লাগাইনি, আর আমার কালিমা লাগানোর জন্য মানে ধরুন প্রত্যেকের স্বজন পোষণ বা এই ব্যাপারটা থেকে যায়, উপরওয়ালা আমাকে এখান থেকে দূরে রেখেছেন এখনো অব্দি। আহ, এবং সব থেকে বড় কথা যে যে ধরনের পশ্চিমবঙ্গে কালচার চলে এসছে, এটা থেকে না যদি আমরা বেরিয়ে যেতে পারি, পশ্চিমবঙ্গ কিন্তু একদম শেষ অবস্থায় রয়েছে। আর বলা হয় যে মানে অন্ধকারের পরে রাতের পরে দিন আসে, অন্ধকারের পরে আলো আসে। তো একদম আমরা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, মানে উষা হওয়ার অপেক্ষা, সূর্য উঠছে। আর যেখানে যেখানে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিজেপিতে, একটা জায়গাও দেখবেন না কোনো ললেসনেস বা এমন কোনো সরকার চলছে যেখানে ওই আমরা সবাই রাজা, আমাদের রাজার রাজাতে যা যে যা পারছে করছে। প্রত্যেকটা সিস্টেম মেনটেন করে যেভাবে প্রশাসন চলা উচিত। একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যদি আইনের শাসন না থাকে, কোথাও সুশাসন না থাকে, সেখানে কোনো কাজ করা যায় না। প্রথম এটাকে রেস্টোর করতে হবে। ল অ্যান্ড অর্ডার থেকে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, এই পুরো ব্যাপারটা যতক্ষণ না রেস্টোর হবে কাজ করা যাবে না। প্রথম এতগুলো জিনিস এই জন্য মোদিজি যে উনি ব্রিগেডে যেটা বলেছিলেন, যেখান থেকে উনি বলতে পারেন যে এই রাজ্যে ভোটের দামামা বাজিয়ে দিয়ে গিয়েছিলেন, সঙ্গে
প্রত্যেকটা জনসভায় দেখছেন যে বিগত 15 বছরে যতগুলো দুর্নীতি হয়েছে, রাজ্যে যদি ক্ষমতায় না থাকলে প্রচন্ড অসুবিধা হয়। সেক্ষেত্রে প্রত্যেকটা পদে সরকার বাধা দেয়, যে কোনো ইনভেস্টিগেশন আটকে দেয়, এভিডেন্স ট্যাম্পার করে দেয়, কোনো লোকবল দেয় না, ইনফ্রাস্ট্রাকচার দেয় না, বিভিন্নভাবে লোককে যারা সাক্ষী তাদের প্রভাবিত করে, বিভিন্ন অ্যাকশন নেওয়ার ইচ্ছা থাকলেও হয় না, বিভিন্ন এজেন্সির ওপরে হামলা হয়েছে। তো যখন সরকার, নিজস্ব সরকার গঠিত হবে, নিরপেক্ষভাবে বিচার করে যতগুলো ম্যাল প্র্যাকটিস হয়েছে প্রত্যেকটা জিনিসের, এটা আমাদের সংকল্প পত্রে রয়েছে যে আমরা এর এগেনস্টে ব্যবস্থা নেব। আর ব্যবস্থা মানে কিন্তু আইনগত ব্যবস্থা, মানে এমন আইনের যে বেড়াজাল, আইনের হাত যতটা প্রশস্ত সেটা যদি করা যায়, তো অপরাধীরাও অত্যন্ত চালাক। তারা যখন বুঝতে পারে তাদের ওপরের মাথারা আর তাকে প্রোটেকশন দেওয়ার জন্য নেই, কাউকে এখানে খুঁজে পাবেন না। ওই বন্যেরা বনে সুন্দর, অপরাধীরা জেলে, বা বাকি যারা এরপরেও কিছু মানে থেকে যাবে, যারা অত্যন্ত মানে বলতে পারেন যে ল অ্যান্ড অর্ডার নিয়ে সমস্যা করতে পছন্দ করেন, তাদের জন্য আমরা মানে বাংলাদেশের করিডোরটাই খুলে রাখবো। তাদের এই রাজ্যে রাখা হবে না, তাদের সবাইকে বাংলাদেশে মানে পাঠিয়ে দেওয়া হবে। এই যে বাংলাদেশের সঙ্গে বারবার পশ্চিমবাংলার তুলনা করা হয় বিজেপির তরফ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে যদি বাংলাদেশি হয় তাহলে শেখ হাসিনা দিল্লিতে কি করছে, শেখ হাসিনার স্ট্যাটাসটা কি, তাহলে সে শরণার্থী নাকি অনুপ্রবেশকারী? এবং অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষের প্রশ্নের জবাব দিয়ে কোনো লাভ নেই। দেশের ক্ষেত্রে একটা ডিপ্লোম্যাসি একটা ব্যাপার থাকে, কূটনীতি জিনিসটা কি সেটা এখনো মনে হয় যে তৃণমূলের বোধগম্য নয় ব্যাপারটা। আর একটা আন্তর্জাতিক স্তরে একটা বলতে পারেন যে আমরা একটা নির্দিষ্ট পলিসি মেনে চলি, এবং সেক্ষেত্রে কিছু পলিসিকে মেনটেন করতে গিয়ে আমাদের নিজস্ব দেশকে একটা স্ট্র্যাটেজি নিয়ে চলতে হয়। এই যে ডিপ সেট থিওরি, সেখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য কোন লাইন অফ অ্যাকশন আমাদের নিলে সেটাকে রুখতে পারবো, সেটার একটা দিক রয়েছে। আর তৃণমূলের একটাই দিক রয়েছে যে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এখানে স্থায়ী তাদের বসতি স্থাপন করিয়ে ভোটে জেতা। ভোটে জেতার জন্য যেটা কাজটা করেছে তাতে দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছে। মানে যে মানুষ বেসিক কূটনীতি এবং দেশের নিরাপত্তা বা সার্বভৌমত্ব এই জিনিসের মধ্যে প্রভেদ বোঝে না, তাকে উত্তর দিয়ে কোনো লাভ নেই। আর ২ নম্বর কথা হচ্ছে যে তৃণমূল এতদিন জিতেছে এই অনুপ্রবেশকারীদের ভোটে, যে যত নাম কাটা গেছে, এক তো মৃত বা শিফটেড আছে, অন্তত ২৭ লাখের ওপরে অনুপ্রবেশকারী ছিল, যতটা মানে যে মুসলিম ভোট কাটা গেছে, যাদেরকে চিহ্নিত করা গেছে বা যারা চলে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা কথাই বলা যায় যে যে ধরনের এই ভোটিং প্যাটার্নটা এবারে হবে, তৃণমূলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্যই ওনারা এই ধরনের মন্তব্য করছেন। গতকাল ভারতীয় জনতা পার্টির বিজয় সংকল্পপত্র প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে নারী এবং যুবদের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে, তাদের জন্য একাধিক প্রকল্পের তারা সেখানে খতিয়ান দেখিয়েছেন। দেখুন, সমাজের যদি আপনাকে একটা ভালো সমাজ গঠন করতে হয়, বেসিক কয়েকটা জায়গাকে তাকাতে হয়। আমাদের জন্ম কোথা থেকে? একজন নারীর গর্ভ থেকে। তো তাকে সবথেকে বেশি সমাজে সম্মান দেওয়া উচিত, তার নিরাপত্তা সবথেকে বেশি মানে সুপ্রতিষ্ঠিত করা উচিত। দুঃখের বিষয়, এই যে সরকার, মানে তার আমলে যতটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এরকম ন্যাক্কারজনক ঘটনা কোথাও মনে হয় ঘটেনি। তারপরে যে ধরনের তাদের বিভিন্ন মুখপাত্ররা মন্তব্য করেন, মানে প্রথম তো মুখ্যমন্ত্রী ওই যত ঘটনাই ঘটেন, ছোট্ট ঘটনা এই হয়েছে, এর সাথে প্রেম ছিল, ভালোবাসা ছিল, মানে দেখুন, যাদের বেসিক সেন্স নেই, যারা বেসিক জিনিসটা বোঝে না, যারা আইনের শাসন বলে কিছু বোঝে না, আমার মনে হয় সংবিধানটা কি জিনিস তাদের সেটা নিয়ে কিছুটা পড়াশোনা করার দরকার পড়ে। তো এই জিনিসটা যদি মাথায় না থাকে, মানে শুধু ভোট ভোট, ভোটে জিতবো, বাকি 5 বছর রোজগার করব, আবার সে টাকা কাজে লাগিয়ে আবার রিসাইকেল করব, যে কোনোভাবে ক্ষমতা দখল করে রাখবো, এটা যদি উদ্দেশ্য হয়, তাহলে যারা রাজ্যের মানুষ কি ধরনের শাসন ব্যবস্থা পাবে, কি বিচার পাবে,
সেই জন্য বিজেপির সংকল্পপত্রে মেয়েদের সুরক্ষার জন্য নারী সুরক্ষা এবং শুধু সুরক্ষা বলতে যে শুধু সুরক্ষার কথা বলছি তা নয়, সামাজিক সুরক্ষা এবং যেভাবে একটা মেয়েকে প্রোটেকশন দেওয়া সম্ভব, তাকে সংসারে একটু স্বাচ্ছন্দ্য দেওয়া সম্ভব এবং বিভিন্ন পদে নারীদের জন্য 33% রিজার্ভেশনের ব্যবস্থা করে তারা যাতে তাদের বক্তব্যকে ভয়েসকে আরো সামনে তুলে নিয়ে আসতে পারেন বিভিন্নভাবে আইনসভায়, সেটা রাজ্যের ক্ষেত্রে হোক বা কেন্দ্রীয় স্তরে হোক এবং যেগুলো লোকাল বডি রয়েছে সেখানেও হোক না কেন, যতক্ষণ যদি মানে সুশিক্ষিত বা সুমনস্কা যারা মহিলারা যা এগিয়ে আইনসভায় বা বিভিন্ন পদে যে তারা যাবেন, ততটাই কিন্তু আরো ভালো করে কাজ করতে পারবেন। আর যুবকদের জন্য এটুকুই বলতে পারি যে দেখুন ৩ ধরনের যুবক রয়েছেন এখানে। এক, যারা খুব উচ্চশিক্ষিত কেউ এখানে নেই। হয় ফরেনে চলে গেছে, নয় দেশের যে জায়গায় শিল্পের আজকে খুব সম্ভাবনাময় জায়গা। সে মুম্বাই হোক, দিল্লি হোক, ওদিকে গুজরাট হোক, এদিকে উম মানে হায়দ্রাবাদ হোক, ব্যাঙ্গালোর হোক, চেন্নাই হোক, দেখবেন সবাই এখানেই প্রতিষ্ঠিত। কেউ এই ধারে পাশে নেই। তাদের বাবা-মারা হয় এখানে তাদেরকে নিয়ে চলে গেছে, না হলে এখানে বৃদ্ধাশ্রম হয়ে গেছে। মানে তারা দিন গোনে যে কবে ছেলে আসবে বা ছেলে কবে ডেকে নেবে। ২ নম্বর হচ্ছে যে যারা মিডল ক্লাস, যারা পড়াশোনা করে ভেবেছিল ছেলে-মেয়েকে একটা এমন স্ট্যান্ডার্ডে পড়াবে, সরকারি চাকরি পাবে বা বেসরকারি প্রতিষ্ঠানে ভালো কিছু চাকরি পাবে। এখানে কোনো সরকারি চাকরি নেই, থাকলেও সেখানে এত দুর্নীতি হয়েছে, চাকরি চলে গেছে। যারা সৎভাবে পেয়েছে তাদেরও চলে গেছে, অসৎভাবে পেয়েছে তাদেরও চলে গেছে। যারা চাকরিটা চুরি করেছে, টাকা রোজগার করেছে তাদের কিছু হয়নি। ৩ নম্বর কথা হচ্ছে যে চাকরি করতে গিয়ে আপনার দাবি মানে আদায় করতে গিয়ে উল্টো আপনাকে কেসে জড়িয়ে দেওয়া হয়েছে। ৩ নম্বর কথা হচ্ছে আপনি চাকরিটা কোথায়? এবার বেসরকারি ক্ষেত্রে কোনো শিল্প নেই। ৬,৬০০ কোম্পানি এখান থেকে গত ৫ বছরে ছেড়ে চলে গেছে। তো আমার সাথে যতগুলো উদ্যোগপতি বা বিভিন্ন বন্ধু-বান্ধব যারা এখন বিভিন্ন ব্যবসা করছে তাদের সাথে কথাবার্তা হয়েছে। এবছর যদি কোনোভাবে তৃণমূল ক্ষমতায় ফিরে আসবে, তাহলে তারা এই রাজ্য ছেড়েও চলে যাবে। এটা হচ্ছে রাজ্য সম্পর্কে বেসিক একটা ন্যারেশন। ২ নম্বর কথা, আমি কিছু ফরেন ইনভেস্টমেন্ট বা ইনভেস্টর বা যারা বিভিন্ন রাজ্যে ইনভেস্ট করে তাদেরকে চিনি। তারা ৩ টে রাজ্য সম্পর্কে রেড ফ্ল্যাগ আছে। ওয়েস্ট বেঙ্গল, কেরালা অ্যান্ড পাঞ্জাব। তো এই সরকার না চেঞ্জ হলে তারা জীবনে ওখানে কোনো ইনভেস্টমেন্ট করবে না। তাহলে মিডল ক্লাসের যারা মানে সোসাইটি বিলং করেন তাদের ছেলেমেয়েরা কি করবে? কিছু করার নেই। তারা তো আর ওই কাটমানির সাথে গিয়ে যুক্ত হয়ে গিয়ে কিছু করতে পারবে না। আর লোয়ার ক্লাসের যারা ধরুন যাদের স্কিল লেবার হয়ে তারা ভালো কিছু করতে পারতো, শিল্প থাকলে করতে পারতো, নেই। সবথেকে বড় কথা যে তারা একটা যখন মাইগ্রেটেড লেবার হয়ে বাইরে কোথাও যাচ্ছে, সেখানে ৩০, ৩৫, ২৫, ৪০, ৫০,০০০ টাকা অব্দি রোজগার করছে মাসে। সেখানে এসে মাসে সরকার কি প্রতিশ্রুতি দিচ্ছে না তুমি এখানে চলে এসো, তোমার ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। মানে সরকার চালাতে গেলে বিশ্বাস করুন কিছু মিনিমাম কিছু এডুকেশন বা কিছু মগজজাস্ত্র দরকার হয়। কিছু টেকনিক্যাল এক্সপার্টের দরকার হয়। কিছু আ যারা ল মেকিং করবে সেই ব্যাপারটা জানতে হয়। কিছু আইন জানার লোক থাকতে হবে, কিছু ব্যুরোক্র্যাট থাকতে হবে, কিছু ভালো চিকিৎসক থাকতে হবে, কিছু ভালো আ মানে বলতে পারেন যে এডুকেশনালিস্ট থাকতে হবে। তো কিছুই তো নেই। মানে এক হচ্ছে যে ওই মহারাজ বা সম্রাট বা রানী যাই বলবেন না কেন, মহারানী চলেছেন। পিছনে কে কতটা আ মানে কতটা বলতে পারেন যে তাকে ভালো কথা বললে তাদের নিজেদের পজিশন কি হবে? একটা বেসিক সেন্স যদি না থাকে, আর একটা জিনিস হচ্ছে যিনি সর্বজ্ঞ, যিনি সব ভাষায় পারদর্শী, উনি রকেট সায়েন্সেও পারদর্শী, উনি চিকিৎসা বিজ্ঞানেও পারদর্শী, আ বঙ্গ কি যেন বিভূষণ না কি, মানে সমস্ত বইপত্র অসাধারণ সব সৃষ্টি। মানে রবীন্দ্রনাথ থাকলেও হয়তো মানে হার্ট ফেল করে যেতেন। তো তারপরে ধরুন যিনি গান লেখেন, যিনি কবিতা লেখেন, যিনি সবকিছু জানেন, যিনি আ কখন কি হবে সেটা বলতে পারেন, যিনি মানে অ্যাস্ট্রোনটদের সম্পর্কেও জানেন। তো এত যখন একটা মানুষ সবই জানেন, তাহলে একটা হচ্ছে যে
উম অল্প বিদ্যা আমরা বলি ভয়ঙ্করী। কিন্তু একটা মানুষ যখন সবকিছু জেনে যান, সেজন্য তিনি নিজে কিছুই করতে পারেন না। এটা হচ্ছে এই সরকারের অবস্থা। তো এই ১৫ বছরে কি সরকার চলেছে, পরবর্তীকালে একটা জিনিস নিয়ে রিসার্চ হবে যে এই সরকারের একটাই রিসার্চের বস্তু হবে যে পশ্চিমবঙ্গের ইতিহাসে বা সারা ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো সরকার এসেছিল কিনা যারা এমন একটা বিষয় বা এমন একটা দপ্তর বা এমন একটা কাজ দেখাতে হবে যেখানে দুর্নীতি হয়নি। ঠিক আছে? দুর্নীতিটাকে কি করে প্রাতিষ্ঠানিক করা যায় এবং রিসার্চ করে কত রকম দুর্নীতি করা যায় সেটা একমাত্র এস্টাবলিশ করা গেছে। এবং একটা কথাই বলতে পারেন যে উম মানে আমলাদেরও এমনভাবে আমলাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে যারা এই দুর্নীতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দিয়েছে এবং ভোট লুট করার যে সমস্ত চক্রান্ত সেগুলো করা হয়েছে। এটা যদি একটা সরকারের পারফরম্যান্স হয়, তাহলে সরকারের যে মানুষরা তার পরিষেবা পাওয়া উচিত, একটা সরকারকে দেওয়া হয় লোকের ম্যান্ডেট নিয়ে এসে যে জনসাধারণের যে চাহিদা, সেটা সাধ্যের মধ্যে থেকে আরো ভালো কাজ করে বা যতটা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করা সম্ভব সেটাকে পূরণ করা। সেটা যদি না করে কিছু লোককে আর এখন তৃণমূল যে বেঞ্চমার্কটা বানিয়েছে মোটামুটি একদম শেষ মানে নিচের স্তরে হচ্ছে ১০০ কোটি মানে ১০০ কোটি ২০০ কোটি তার মিডল টিয়ারটা হচ্ছে ১০০০ কোটি আর সর্বোচ্চ স্তরটা হচ্ছে লাখ কোটি। মানে এই যে ইয়েটা বানিয়ে নিয়েছে তাহলে একটা শ্রেণীর কাছে যদি এতটা যদি সম্পদ অ্যাকুমুলেটেড থাকে বাকিরা কি করবে বলুন তো? যত টাকা আহ, সরকারিভাবে এসছে বিভিন্ন খাতে ব্যয় হতে বা যে সমস্ত সম্পদ ছিল এখানে যেগুলো দিয়ে কিছু আরো বেশি সম্পদ বানানো যেত বা যেভাবে সরকারটা চালালে এখানে কর্মসংস্থানও করা যেত আয়ও হতো সরকার একটা স্টেবিলিটি পেত সবকিছু হওয়া সম্ভব ছিল সেসবের ধার ধারিনিকেও ফলে আজকে যে অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে ওই ৮ লক্ষ কোটি টাকার উপরে ঋণ ছেড়ে দিন মানে কিভাবে সরকার চালাতে গেলে কি কি করতে হয় সেটারও কোনো ধ্যান ধারণা কারোর মধ্যে নেই। সংকল্পপত্রে আরেকটা উল্লেখ রয়েছে যেটা যে তৃণমূলের যে দুর্নীতিরাজ সেটার বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করা হবে এবং কি অমিত শাহ এও বলেছেন আপনারা ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যে কয়লা দুর্নীতি শিক্ষা দুর্নীতি যারা জড়িত নাম রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে এখন পিএমএলএ এক বলুন বা অন্যান্য দুর্নীতি যাদের নাম রয়েছে অলরেডি তারা এখনো গ্রেফতার হয়নি জেলের বাইরে তাদের বিরুদ্ধে কোনো আপনাকে তদন্ত হচ্ছে না। একটা কথাই বলি আমি তো একটা মানে সিবিআইতে ৩ বছরের সেন্ট্রাল ডেপুটেশন করে এসেছি অন্য রাজ্যে আমি যখন দায়িত্বে নিয়ে কাজ করেছি সেখানে রাজ্য সরকার যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার বা যে ধরনের মানে আমরা আমাদের কাজটা করতাম কোনোভাবে সরকার ইন্টারফেয়ার করতো না বা কোনো বাধা দিত না বা কোনো প্রতিবন্ধকতা আসতো না এই রাজ্যে প্রতিটা মুহূর্তে এটা কি আপনারা জানেন যে প্রত্যেকটা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার রয়েছেন তাদের লোকাল লেভেলে থ্রেট দেওয়া হয় বা বিভিন্নভাবে থ্রেট পারসেপশন থেকে যায় যখন ৪ জন মানে তৃণমূলের নেতা মন্ত্রী বা যারা আহ, ইয়ে রয়েছিলেন বিধায়ক ছিলেন অ্যারেস্ট করে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল কি ধরনের হুলিগানিজম হয়েছিল এবং জয়েন্ট ডিরেক্টরের কে কিন্তু বাড়ির সামনেও বিভিন্ন রকমের আহ, বলতে পারেন যে থ্রেট দেওয়া হয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রী ওখানে পৌঁছে গেছিলেন ফলে দেখুন সিবিআইতে বা অন্যান্য যারা সংস্থায় কাজ করে সেন্ট্রাল ডেপুটেশনে তারা তো এখানে মানে এখানে তো তাদের থাকতে হয় তারা কতটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে থাকে আমরা জানি এই জন্য আমরা বলেছি বা আমরা ভোটের আগে এমন কিছু করতে রাজি নই যাতে উনি ভিকটিম ট্রাম্প কার্ড খেলতে পারেন হিসাব মোদিজি এসে নিজে এসে বলে গেছেন সমস্ত হিসাব তোলা আছে প্রত্যেকটা ফাইল রেডি আছে শুধু সময়ের অপেক্ষা মানুষের হয়তো ওই একটা বলে না আমরা একটা প্রবাদ আছে যে উপরওয়ালা কা ঘর মে দের হ্যায় লেকিন অন্ধের নেই আপনারা খুব শিগগিরই ৪ঠা মের পরে যখন সরকার গঠিত হবে তারপরে প্রত্যেকটি জিনিসে যে যা করেছে প্রত্যেকটি জিনিসের পয়সার হিসেব বুঝিয়ে দেওয়া হবে তার মানে ৪ঠা মের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই গ্রেফতার হয়ে যেতে পারে মানে বিভিন্ন আর দুর্নীতিতে তাদের প্রথম নাম দেখবেন জড়িয়েছে। যে যখন ভোটটা হয়ে যাবে কিছু কিছু মানুষ হয়তো বিদেশে সেটেল করে যেতে পারে এটাও হতে পারে ঠিক আছে খুব সম্ভাবনা প্রবল আর তৃণমূলের নেতাদের এত টাকা রয়েছে কে কোথায় কি কি ইনভেস্টমেন্ট করে রেখেছে দেখুন সবটা তো আমার পক্ষে জানা সম্ভব না কারণ আমি সিবিআই ইডি বা
এনআইএ সমস্ত দপ্তরের সমস্ত ইনপুটস আমার কাছে আসে না, ঠিক আছে? আমি এখন যেহেতু চাকরি ছেড়ে দিয়েছি, আমি প্রাক্তন হয়ে গেছি। তো যতটুকু আমি ইনপুট পাই, অনেকেই কিন্তু মানে এক হচ্ছে যারা খুব হাই ক্লাস বা অনেক টাকা পয়সা রোজগার করে নিয়েছে, তাদের না থাকার সম্ভাবনা প্রবল। আর বাকি যাদের তারা থাকবে। তো মোটামুটি বলতে পারেন যে উম একদম মানে মূর্খ ক্লাস যেগুলো থাকবে সেগুলো থেকে যাবে, সেগুলো হয়তো থাকবে, ঠিক আছে? বাকি সবাই অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টের দিকে আছে। কিন্তু এটুকু বলতে পারি যে আমাদের দায়িত্ব হবে যে পুরো দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সবার আগে সমাজকে যদি জঞ্জাল পরিষ্কার না, কোনো জায়গায় যদি নোংরা থাকে, যতক্ষণ না সেই জায়গাটা পরিষ্কার করবেন আপনি নতুন কোনো কাজকর্ম করতে পারবেন না। প্রথম আমি বলবো আমি এই করতে চাই, খুব ভালো রাস্তা করে দেবো, জল করে দেবো, আহ, নতুন নতুন টেকনোলজি নিয়ে আসবো, নতুন উন্নত ব্যবস্থা করব, নিকাশি ব্যবস্থা করে দেবো, ইয়ে করে দেবো। কিন্তু যেটা এক্সিস্টিং হয়ে রয়েছে সেটাকে যদি না ঠিক করতে পারি, আবার যদি দেখা যায় কতগুলো তোলাবাজ মিলেই দাপিয়ে বেড়াচ্ছে, সেটা তো আমরা কখনো অ্যালাউ করবো না। পুরো সিস্টেমটাকে ঠিক করা হবে। যারা এরপরে বিভিন্ন দায়িত্বে রয়েছে, প্রত্যেকটা দপ্তর, লোকাল বডিতে যারা থাকবেন, তারা যেন সঠিকভাবে কাজ করেন এবং প্রত্যেকটা অফিসারও তাদের দায়িত্ব নিয়ে কাজ করেন কোনোভাবে, যেন তারাও ইনফ্লুয়েন্স না হয়ে যান অন্য লোকের দ্বারা। এবং আমাদের সব থেকে বড় সংকল্পপত্রে আরেকটা জিনিস দেখবেন রয়েছে, তোলামান বাজি আর কাটমানি, এ দুটোকে বন্ধ করা হবে চিরতরের জন্য। অসংখ্য ধন্যবাদ।